আমি সকলকে আহ্বান জানাবো। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত? উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমার। আমি এটা চাই। মোটেও ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে সে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এর নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত? উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। মোটেও ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে সে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমার। আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম দোসরের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিটা হবে। এখন শওকত সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে, তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে, শুধু তাই নয়, ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে শওকত সাহেব, সেই শওকত সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকী ভাইজান। ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে, তাকে জিজ্ঞাসা করুন আপনারা।